নমস্কার। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি, যে পার্ট 2 বা সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সেটা আমরা পড়ব। প্রথমে কি করব, যে বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক বরাবর আমরা একক ভেক্টর দেখব, যে বৃত্তের স্পর্শক বরাবর একক ভেক্টরটা কি হয়। ঠিক আছে, এটা একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আমরা আমরা দেখে নিলাম। ঠিক আছে, বৃত্ত আছে, একটি বস্তু মনে করি কি করছে, এটি বৃত্তাকার পথে ঘুরছে। বৃত্তাকার পথে ঘুরছে কত, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘুরছে। ঠিক আছে, এবং যে কোনো একটি নির্দিষ্ট সময়ে যে কণাটির যে অবস্থান অবস্থান হচ্ছে ও এ, সেটা হচ্ছে কিভাবে দেখা যায়, যেটা হচ্ছে দেখা যায় এইভাবে। দেখো, সেটা হচ্ছে আমাদের ও এ নিয়ে নিলাম আমরা। ঠিক আছে, আমাদের অবস্থান নিলাম আমরা ও এ নিয়ে নিলাম, এবং বৃত্তের কেন্দ্র যেটা মনে করা যাক ও, ও হচ্ছে মূলবিন্দু। হ্যাঁ, এবং দুটি অক্ষ অক্ষ আমরা টানলাম, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এইভাবে এইভাবে আমরা দেখতে পারি কিভাবে না, এই দেখো এক্স, এটা হচ্ছে যে ওয়াই অক্ষ, আর এদিক দিয়ে যেটা আছে আমরা আর একটা অক্ষ টানবো, সেটা হচ্ছে এক্স অক্ষ টানবো। এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা নিয়ে নিলাম এদিক দিয়ে। এটা হচ্ছে আমাদের হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ নিলাম। ঠিক আছে, এবারে কণাটির কৌণিক সরণ কি, কণাটির কৌণিক সরণ এটা হচ্ছে ওই ওই বিন্দুতে গেছে, এটা হচ্ছে এই বিন্দুতে গেছে। কণাটির কৌণিক সরণ হচ্ছে থিটা। ঠিক আছে, কৌণিক সরণ হচ্ছে থিটা। এবারে আমাদের যেটা নির্ণয় করতে হবে, আমাদের ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একক ভেক্টর একটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এই বরাবর একটা ব্যাসার্ধ যদি ধরি আমি, এই বরাবর একটা একক ভেক্টর আমরা নির্ণয় করব। ঠিক আছে, নির্ণয় করবো। আরেকটা কি করবো, আরেকটা করবো আমরা স্পর্শক বরাবর একটা একক ভেক্টর নির্ণয় করব। একটা একক ভেক্টর নির্ণয় করবো, সেটা হচ্ছে স্পর্শক বরাবর আমাদের একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবারে কিভাবে নির্ণয় করবো সেটা দেখো। এ বি, এবার নাম আমরা দিয়ে দিচ্ছি এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। এবি বরাবর যে একক ভেক্টরটা হবে সেটা আমরা নাম দিলাম ইআর, এবং এসি বরাবর যে একক ভেক্টরটা হবে এর নাম দিলাম আমরা, ঠিক আছে, এর নাম দিলাম ইটি। ইটি হচ্ছে এই ট্যানজেন্ট বরাবর। এবারে দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা এখানে টেনে নিচ্ছি, আবার এক্স অক্ষ, আর এদিকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ টেনে নিচ্ছি। এই অ্যাঙ্গেলটা থিটা হবে। এবি এর মানটা কত, এবি এর যে মানটা আছে, এবি এর মানটা কত, এবি যে ভেক্টর আছে সেটার মানটা নিশ্চয়ই বুঝতে পারছো। সেটা হচ্ছে আমাদের এবি এর মানটা হচ্ছে আই ক্যাপ এবি ইন্টু কস থিটা প্লাস জে ক্যাপ ইন্টু এবি ইন্টু সাইন থিটা। ঠিক আছে, এবির মান যদি একক হয়, এবির মান আমরা একক যদি নিই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের হবে যে এবির মান যদি একক নিই সেক্ষেত্রে হবে ইআর, ইআর ইকুয়াল টু আই ক্যাপ কস থিটা প্লাস জে ক্যাপ ইন্টু সাইন থিটা। বোঝা গেল? এবারে সেরমভাবে একইভাবে আমরা এসির মানটা কিভাবে বের করতে পারি। এসির মান দেখো, এই অ্যাঙ্গেলটাও তো থিটা, এই অ্যাঙ্গেলটাও তো থিটা, তাই তো। এসির মানটা আমরা বের করতে পারি, এসি ইকুয়াল টু কত, মাইনাস আই ক্যাপ ইন্টু এসি ইন্টু সাইন থিটা প্লাস জে ক্যাপ ইন্টু এসি ইন্টু কস থিটা। জে ক্যাপ কেন, দেখো এই যেহেতু ওয়াই অক্ষের সাথে থিটা কোণ করেছে এসিটা, সেই জন্য ওয়াই অক্ষের দিকে এসি কস থিটা হয়ে যাচ্ছে। আর এক্স অক্ষের সঙ্গে কি এদিকে নেগেটিভ দিকে আছে, এই জন্য হচ্ছে মাইনাস এসি সাইন থিটা হয়ে যাচ্ছে। এসি যদি ইউনিট ভেক্টর হয়, তার মানে ইটি, ইটির ভ্যালুটা কত হবে, ইটির ভ্যালুটা হবে মাইনাস আই ক্যাপ ইন্টু সাইন থিটা প্লাস জে ক্যাপ ইন্টু কোসাইন থিটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা।
ঠিক আছে, এটা একটু আমাদের মনে রাখতে হবে যে মানে সমবৃত্তীয় গতিতে অভিকেন্দ্র ত্বরণটা বের করতে গেলে মনে রাখতে হবে যে ঠিক আছে। এবার আমরা দেখব সমবৃত্তীয় গতিতে যে অভিকেন্দ্র ত্বরণকে যে সংজ্ঞা, এই সংজ্ঞা কি? হ্যাঁ, যদি সমদ্রুতিতে কোনো একটি বৃত্ত বরাবর কোনো একটি বস্তু গতিশীল হয়, সমদ্রুতিতে যদি কোনো একটি বস্তু যদি গতিশীল হয় বৃত্ত বরাবর, ঠিক আছে, সেখানে কি করবে? সেখানে হচ্ছে যে বস্তুর কেন্দ্রাভিমুখী যে ত্বরণ থাকবে, এই যে কেন্দ্রাভিমুখী যে ত্বরণটাকে বলা হবে, কেন্দ্রাভিমুখী যে ত্বরণ থাকবে, ত্বরণই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। ঠিক আছে, এখানে কি করতে হবে? এখানে হচ্ছে 1 নম্বর যে সমবৃত্তীয় গতি হতে হবে। সমবৃত্তীয় গতিতে পুরো যে ত্বরণটা থাকবে সেখানে অভিকেন্দ্র ত্বরণ হবে। তাহলে এবার তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে তাহলে অসমবৃত্তীয় গতিতে কি অভিকেন্দ্র ত্বরণ থাকে না? অসমবৃত্তীয় গতিতে অবশ্যই অভিকেন্দ্র ত্বরণও থাকে, তার সঙ্গে একটা এক্সট্রা ত্বরণও থাকে, সেটা হচ্ছে এই স্পর্শক বরাবর একটা ত্বরণ তোমাদের চলে আসে। ঠিক আছে, এবারে আমরা সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কি করব না, যে ত্বরণটা কত কি ত্বরণ কাজ করে সেটা আমরা বের করব, আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করব। ক্যালকুলেশনটা কি হবে? ক্যালকুলাসের মাধ্যমে বের করব। দেখা যাক আমরা কিভাবে বের করছি। ঠিক আছে, দেখো তাহলে হেডিংটা কি দেবো? সমবৃত্তীয় গতিতে মানে অভিকেন্দ্র ত্বরণ বের কর। আমরা কি করছি না, বৃত্তাকার পথে চলছে এবং বৃত্তাকার পথে যে ত্বরণ সেটা আমরা বের করছি। ঠিক আছে, বৃত্তীয় গতিতে ত্বরণ আমরা বের করছি। ঠিক আছে, দেখো একটু আগেই দেখলাম যে কোনো একটা যদি বস্তু বৃত্তীয় পথে ঘুরতে থাকে তাহলে বস্তুটার যে কোনো মুহূর্তে পজিশন কি হবে? যে কোনো মুহূর্তে পজিশন কি হবে? এদিকটা যদি এক্স হয়, এদিকটা যদি ওয়াই হয়, এটা যদি কি হয়? ওয়ে। ঠিক আছে, এটা যদি আর কস থিটা আর হয়, এই ডিস্টেন্সটা যদি আর হয়, তাহলে ওয়ে যে ভেক্টরটা আছে, ওয়ে ভেক্টরটা কত হবে? খুবই ক্লিয়ার, এটা যদি থিটা হয়, আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ হয়ে যাবে। ঠিক আছে, ওয়ে যে ভেক্টরটা আছে সেটা হয়ে যাবে। এবারে যে কোনো মুহূর্তে কণার বেগটা কত হবে? কণার পজিশন তো আমরা বুঝে গেলাম যে কণার পজিশন হচ্ছে ওয়ে, যে রেডিয়াস ভেক্টরটা হচ্ছে এটা, ওয়ে ইকুয়াল টু রেডিয়াস ভেক্টরটা। কণার বেগ বেসিক্যালি কি হবে না, ডিআর ডিটি হয়ে যাবে। ডিআর ডিটি ইকুয়াল টু কণার বেগ হয়ে যাবে। তাহলে কণার বেগটা কত? ভি ইকুয়াল টু, আমরা ডিটি চেঞ্জ করছি, চেঞ্জ করলে কি হবে সেটা আমরা দেখতে চাই। ঠিক আছে, ডিডিটি অফ কি হবে না, আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। খুব ক্লিয়ার, এখান থেকে যেটা দাঁড়াচ্ছে মাইনাস আর সাইন থিটা আই ক্যাপ ডি থিটা ডিটি প্লাস আর কস থিটা জে ক্যাপ ডি থিটা ডিটি। ঠিক আছে, এটা দাঁড়িয়ে গেল। এবং ডি থিটা ডিটির মানটা কত? এটা হচ্ছে বেসিক্যালি ওমেগা। ডি থিটা ডিটির মানটা হচ্ছে আমাদের ওমেগা ভ্যালু। ওমেগা হচ্ছে কি? কৌণিক বেগ। তাহলে হচ্ছে আমাদের আর ওমেগা বাইরে চলে গেল। ঠিক আছে, আর ওমেগা আমরা বাইরে নিয়ে নিলাম এবং আমরা কি কি পাচ্ছি না হচ্ছে মাইনাস আই ক্যাপ সাইন থিটা প্লাস জে ক্যাপ ইন্টু কোসাইন থিটা। এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা অ্যাক্সিলারেশন বের করবো যে কণার ত্বরণটা কত। কণার ত্বরণটা কিভাবে বের করব? কণার ত্বরণ হচ্ছে এ ইকুয়াল টু, আমরা যেটা পাবো ডিভি ডিটি পাচ্ছি, ডিভি ডিটি পেলাম। ডিভি ডিটির মানটা কত হচ্ছে? ঠিক আছে, আচ্ছা, ডিভি ডিটি একবার ওমেগার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন, বাকিটা কনস্ট্যান্ট, আর একবার বাকিটা ডিফারেন্সিয়েশন, ওমেগাটা কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি এইভাবে করি তাহলে আমরা কি আর ওমেগা পাচ্ছি। ঠিক আছে, মাইনাস আই
ইন্টু সাইন থিটার জায়গায় হয়ে যাবে আমাদের কস থিটা হয়ে যাবে, ইন্টু ডি থিটা ডিটি হয়ে যাবে আবার, প্লাস জে ক্যাপটা জে ক্যাপই থাকবে, ইন্টু কস থিটার জায়গায় আমাদের হয়ে যাবে সাইন থিটা, অবশ্যই একটা মাইনাস চিহ্নের সাথে হয়ে যাবে, ঠিক আছে, আবার ডি থিটা ডিটি হয়ে যাবে জিনিসটা, বুঝতে পারলাম। প্লাস প্লাস কত হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের আর ইন্টু মাইনাস আই সাইন থিটা প্লাস জে ক্যাপ ইন্টু কস থিটা ইন্টু ডি ওমেগা ডিটি। দেখো আর এর মানটা তো চেঞ্জ হচ্ছে না, সেই জন্য আর এর মানটা আমি চেঞ্জ করিনি কিন্তু প্রথমে। এবার তোমরা একটুখানি আগেই যে আমরা ভেক্টরটা কনসিডার করেছি, হ্যাঁ, যে ই আর হচ্ছে কত, আই কস থিটা প্লাস জে সাইন থিটা, এবং ইটি ইকুয়াল টু কত, মাইনাস আই সাইন থিটা প্লাস জে কস থিটা। এই যে দুটো মান আমরা বসিয়ে দেবো, এই দুটো মান বসালে কি হবে, এবং ডি ওমেগা ডিটির মানটা বসিয়ে দেবো, এটা হলে হবে মাইনাস আর ওমেগা স্কোয়ার, এটা পেয়ে গেলাম, ইন্টু ইন্টু কত হবে আর, ঠিক আছে, একটা হচ্ছে আর হয়ে গেল, আর একটা হচ্ছে কত, প্লাস আর, ঠিক আছে, আর ডি ওমেগা ডিটি, ডি ওমেগা ডিটি, এবং হয়ে যাবে আমাদের ইটি, ইটি ভ্যালুটা হয়ে যাবে। তার মানে হচ্ছে যেটা দাঁড়াচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু আর প্লাস প্লাস হচ্ছে ডিভিডিটি, ডিভিডিটি ইন্টু ইটি। তার মানে আমরা যে ত্বরণটা পেলাম, দুটো কম্পোনেন্টের মিশ্রণ পেলাম আমরা, ঠিক আছে, আমরা ত্বরণটা কটা কম্পোনেন্টের মিশ্রণ পেলাম, আমরা দুটো কম্পোনেন্টের মিশ্রণ পেলাম। একটা কোন দিক বরাবর, একটা হচ্ছে আমাদের এই কেন্দ্র বরাবর, যেহেতু একটা মাইনাস সাইন আছে সেই জন্য হচ্ছে একটা হচ্ছে কেন্দ্র বরাবর ত্বরণ পেলাম, আর একটা ট্যানজেনশিয়াল বরাবর ত্বরণ পেলাম। ট্যানজেনশিয়ালটা দেখো পজিটিভই আছে, সেই জন্য দুটো আমরা পেলাম। এবারে আমরা কি করব না, সমবৃত্তীয় গতিতে কি হবে, হ্যাঁ, সেইটা আমরা দেখব। সমবৃত্তীয় গতি কাকে বলে, সমবৃত্তীয় গতি যখন হবে, যখন কি বস্তুটার ভেলোসিটিটা কি হবে, বস্তুটার যে তোমার ভিটা যখন ধ্রুবক হয়ে যাবে, যখন ধ্রুবক হয়ে যাবে, অর্থাৎ দ্রুতি যখন ধ্রুবক হয়ে যাবে, সেটা হচ্ছে সমবৃত্তীয় গতি, এবং সমবৃত্তীয় গতিতে কি হয়ে যাবে, ডিভিডিটি ইকুয়াল টু 0 হয়ে যাবে। অর্থাৎ যে ট্যানজেন্ট বরাবর যে গতিটা, ঠিক আছে, যে ট্যানজেন্ট বরাবর যে তোমার অ্যাক্সেলারেশনটা, এটা থাকবে না, এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। অনলি অ্যাক্সেলারেশন কোন দিক বরাবর থাকবে, কেন্দ্র বরাবর থাকবে অ্যাক্সেলারেশনটা, এবং কেন্দ্র বরাবর অ্যাক্সেলারেশনটা কত, ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কত, ইন্টু হচ্ছে আর, কেন্দ্র বরাবর হচ্ছে, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এবার যদি সমবৃত্তীয় গতি না হয়, অসমবৃত্তীয় গতি হয়, তাহলে কি হবে, অসমবৃত্তীয় গতি যদি হয় তাহলে দুটো জিনিসই থাকবে, একটা হচ্ছে আমাদের কেন্দ্র বরাবর ত্বরণ থাকছে, এবং আমাদের ট্যানজেন্ট বরাবর একটা গতি থাকছে, দুটো গতিই থাকছে। দুটো গতি থাকলে কি হবে না, এদের একটা রেজাল্ট্যান্ট ভেক্টর পাওয়া যাবে, সেটা হচ্ছে এই বরাবর পাওয়া যাবে ধরা যাক। আচ্ছা, আমরা আমরা মনে করেছি এই যে বৃত্তীয় গতি হচ্ছিল, ঠিক আছে, একটা হচ্ছে কেন্দ্র বরাবর ত্বরণ, আর একটা হচ্ছে আমাদের এই বরাবর একটা জিনিস থাকছে, এই দুটো মিলে আমাদের যে নেট যে ত্বরণটা, সেটা এই বরাবর থাকবে, ঠিক আছে, এবং নেট ত্বরণের মান কত হবে, যখন হচ্ছে এটা হচ্ছে সমবৃত্তীয় গতিতে, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে, এবং হচ্ছে অসমবৃত্তীয় গতি যদি হয়, সেই ক্ষেত্রে নেট ত্বরণটা আমরা পাচ্ছি লব্ধি ত্বরণ ইকুয়াল টু এ আর এ স্কোয়ার প্লাস এ টি স্কোয়ার, তাই তো, এর মানটা তাহলে কত হচ্ছে, একটা হচ্ছে রুট ওভার অফ, আচ্ছা ওমেগা স্কোয়ার মানটা কত, ওমেগা স্কোয়ার আর এর মানটা মাইনাস ভি স্কোয়ার বাই আর ইন্টু আর, যেহেতু ওমেগা আর সমান হচ্ছে ভি, এটা আমরা আগের ভিডিওতে প্রমাণ করে দেখিয়েছি, ঠিক আছে, আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তার মানে দাঁড়াচ্ছে যেটা ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে এটার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে একটা, ঠিক আছে, প্লাস কি হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে ডিভি ডিটি এর হোল স্কোয়ার। তাহলে অসমবৃত্তীয় গতিতে যে ত্বরণটা হবে সেটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এবারে একটা আমাদের প্রশ্ন উত্তর করা যাক, সেটা হলে আমরা আর একটুখানি আইডিয়া করতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা।
এখানে কি বলেছে না, একটি কণা মনে করা যাক 20 সেন্টিমিটার, যে একটা বৃত্ত নিই, বৃত্তটা নিলাম আমরা, ঠিক আছে। এই যে 20 সেন্টিমিটার বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, 20 সেন্টিমিটার বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। হ্যাঁ, কণাটি কি করে না 5 সেকেন্ডে একবার বৃত্তাকার পরিভ্রমণ করে, অর্থাৎ হচ্ছে এর যে পর্যায়কাল, এই কালটা আমরা মনে করি যে 5 সেকেন্ড বলেই দিলাম, ঠিক আছে। এবার আমাদের যেটা জানতে চেয়েছে কণার রৈখিক ত্বরণ কত, রৈখিক ত্বরণ কত, এটা জানতে চেয়েছে, ঠিক আছে। এটা কি কি বৃত্তীয় গতিতে, সমবৃত্তীয় গতিতে ঘুরছে, সমবৃত্তীয় গতিতে ঘুরছে, গতিতে ঘুরছে, ঘুরছে, তাই তো। আমাদের সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কি হয়, রৈখিক ত্বরণ এ ইকুয়াল টু কত, বি স্কোয়ার বাই আর, এক্ষুনি আমরা দেখলাম বি স্কোয়ার বাই আর। তার মানে আমাদের ভি এর মানটা বের করতে হবে। পর্যায়কাল যদি টি দিয়ে দিয়েছে 5 সেকেন্ড, টি ইকুয়াল টু 5 সেকেন্ড দিয়ে দিয়েছে, তাহলে ওমেগা ইকুয়াল টু কত, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, ঠিক আছে। সমান হচ্ছে কত, 2 পাই বাই 5, এত রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে, রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে। ভি ইকুয়াল টু কত হবে, আর ওমেগা, আর ওমেগা হচ্ছে কত 20 ইন্টু 2 পাই বাই 5, এত সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেল, হচ্ছে 8 পাই সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। তার মানে রৈখিক ত্বরণটা কত হবে, রৈখিক ত্বরণ কত হবে এক্ষেত্রে, ভি স্কোয়ার মানে হচ্ছে কত 1 বাই ভি স্কোয়ার বাই আর 20 ইন্টু 8 পাই এর হোল স্কোয়ার, সমান হচ্ছে আমাদের দাঁড়াবে 31.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এইভাবে আমরা এই ত্বরণের মান আমরা বের করে ফেলতে পারবো। আরেকটা আমরা উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ দেখব, যেখানে আমাদের কি আছে, যেখানে আমাদের রৈখিক ত্বরণ মানে আমাদের ট্যানজেনশিয়াল যে অ্যাক্সেলারেশন সেটাও আছে, এবং হচ্ছে আর বৃত্তপথে ঘুরতে গেলে তো লাগেই, হ্যাঁ, তোমার অভিকেন্দ্র ত্বরণ দুটোই আছে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে আমরা দেখব। কোশ্চেনটা হচ্ছে এরকম এরকম আছে, একটি গাড়ি মনে করা যাক 500 মিটার পার 500, এটা হচ্ছে 500 মিটার, একটি গাড়ি আছে, গাড়িটা 500 মিটার বৃত্তপথে ঘুরছে, এবং কোনো একটি মুহূর্তে গাড়ির গতিবেগ হচ্ছে ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং গাড়ির গতিবেগ 2 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, হারে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ হচ্ছে ডিভিডিটির যে ভ্যালুটা আছে, ডিভিডিটির ভ্যালুটা হচ্ছে কত, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার এই মুহূর্তে, ওই মুহূর্তে ত্বরণের মান কত, ওই মুহূর্তে ত্বরণের মান কত। দেখো ত্বরণের দুটো কম্পোনেন্ট থাকছে, একটা হচ্ছে কি রেডিয়াল কম্পোনেন্ট থাকছে, এবং হচ্ছে একটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট থাকছে, ঠিক আছে। এবং গাড়ির যে লব্ধি ত্বরণটা কি হবে, লব্ধি ত্বরণ হবে কি রেডিয়াল ত্বরণ এবং ট্যানজেনশিয়াল যে অ্যাক্সেলারেশন আছে তার স্কোয়ার করে রুট করে দেবো, তাহলে এটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবারে এ আর এর ভ্যালুটা কত, এ আর এর ভ্যালুটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ভি হচ্ছে 30 স্কোয়ার বাই হচ্ছে 500 হয়ে যাবে, তাই তো। তার মানে হচ্ছে 1.8 হয়ে যাবে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। এবং স্পর্শক বরাবর ত্বরণ কত, এটির ভ্যালুটা কত, এটি হচ্ছে ডিভিডিটি, ডিভিডিটি হচ্ছে কত 2, তার মানে আমরা এর ভ্যালুটা কত পেলাম, রুট ওভার অফ 1.8 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাই তো। তাহলে এটা যদি আমরা দেখি, এটা নিয়ারলি ইকুয়াল টু পাবো 2.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে আমরা নেক্সট স্লাইডে চলে আসছি, অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র প্রতিক্রিয়া জিনিসটা কি সেটা সেখানে আমরা চলে আসব। দেখো এক্ষুনি আমরা বুঝতে পারলাম যে কোনো একটা বস্তু যদি বৃত্তপথে ঘুরতে হয় তাহলে একটা কেন্দ্রাভিমুখী একটা বল কাজ করে, কেন্দ্রাভিমুখী ত্বরণ তো কাজ করে, এবং ত্বরণ কাজ করে মানে কি বলও কাজ করে। এই যে কেন্দ্রাভিমুখী যে বল কাজ করছে সেই বলটা হচ্ছে অভিকেন্দ্র বল, আর এই দিকে, তার মানে কি,
তার মানে হচ্ছে যে আমরা একে কিভাবে ডিফাইন করতে পারবো, একে ডিফাইন করতে পারবো এইভাবে যে ডিভিডিটি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে যে ত্বরণ কাজ করে বস্তুর উপর বৃত্তীয় গতিতে ঘুরতে গেলে সেটাই অভিকেন্দ্র ত্বরণ। এক্ষুনি আমরা শিখলাম, তাই তো? অর্থাৎ কি, ভাষায় যদি প্রকাশ করি, সমদ্রুতিতে সমদ্রুতিতে বৃত্তপথে, ঠিক আছে, ভ্রাম্যমাণ কণার উপর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী যে বল ক্রিয়াশীল, কেন্দ্রাভিমুখী যে বল কাজ করে তাকে অভিকেন্দ্র বল বলে। ঠিক আছে, অভিকেন্দ্র বল বলে। এটা বোঝা গেল। এই অভিকেন্দ্র বলের মানে হচ্ছে কি না, আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স। এর উদাহরণ আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে তুমি একটা কি বলবো, যে হাত নিয়েছো, হাতের আঙুলে কি হচ্ছে, একটা সুতো বেঁধেছো, সুতো বেঁধে একটি পাথরকে বৃত্তপথে ঘোরাচ্ছ। ঠিক আছে, বৃত্তপথে ঘোরাতে গেলে এই পাথরটার উপর কেন্দ্রাভিমুখী যে বল কাজ করে সেটা হচ্ছে আমাদের অভিকেন্দ্র বল। আর এই যে ত্বরণ, সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে উপকেন্দ্র প্রতিক্রিয়া কোনটা। এই যে তুমি যে এই বস্তুটাতে ঘোরাচ্ছ, এই বস্তুটাও তো তোমার হাতের উপর যে বল প্রয়োগ করবে, নিউটনের তৃতীয় গতিসূত্র। ঠিক আছে, তুমি একটি বস্তুর উপর বল প্রয়োগ করছো, সেই বস্তু তোমার উপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে। এই যে সমান এবং বিপরীতমুখী যে বল, সেটাই হচ্ছে আমাদের অপকেন্দ্র প্রতিক্রিয়া। ঠিক আছে, অপকেন্দ্র প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী, এটার মান কত হচ্ছে mv²/r। ঠিক আছে, এটা কিন্তু কোন দিকে, এটা সেন্টার থেকে ঠিক অপোজিট দিকে এটা কাজ করে। এটা বোঝা গেল। হুম, এবারে আমরা একটা প্রবলেম দেখে নিই। প্রবলেমটা দেখলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, প্রবলেমটা কি বলেছে, হ্যাঁ দেখো এখানে কি বলেছে না, আমাদের একটা 1 কেজি ভরের বস্তু আছে, সেটা এটা মনে করে যে 50 সেন্টিমিটার, আর এখানে যে বস্তুটা আছে আমাদের 1 কেজি ভরের বস্তু আছে। ঠিক আছে, একটি সুতোর প্রান্ত বেঁধে এটা হাত দিয়ে ঘোরানো, এতে হাতের আঙুল দিয়ে রেখেছো, ঘোরানো হচ্ছে বস্তুটাকে প্রতি সেকেন্ডে 2 বার সুষম কৌণিক বেগে। অর্থাৎ কি, হুম, দুবার প্রতি সেকেন্ডে 2 বার ঘোরানো হচ্ছে, তো t=2। ঠিক আছে, হ্যাঁ, যে t=0.5, t=হাফ, বেসিক্যালি t= আমাদের হাফ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাদের হাফ পেয়ে যাচ্ছি। পর্যায়কাল হচ্ছে হাফ সেকেন্ড। পরিষ্কার বুঝতে পারলাম, পর্যায়কাল হচ্ছে হাফ সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 2 বার আসছে গতিটা। এবার কি বলেছে, প্রশ্নটা হচ্ছে বস্তুর উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বলের মান কত। অভিকেন্দ্র বলের মান কত, আর অভিকেন্দ্র ত্বরণের মানই বা কত। ও দেখো, অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা কি, m×v²/r। ঠিক আছে, অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা, এটা তো ক্লিয়ার। এখানে ভিটা বের করে দিয়েছি, ওমেগা ইকুয়াল টু কত, ওমেগা ইকুয়াল টু 2π/t সমান হচ্ছে 4π। খুব ক্লিয়ার। ভি এর ভ্যালুটা কত, আর ওমেগা। আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা হচ্ছে 50 সেন্টিমিটার, মানে হচ্ছে হাফ মিটার, তাই তো? হাফ মিটার যদি হয়ে যায়, হ্যাঁ, ইন্টু 4π সমান হচ্ছে আমাদের 2π হয়ে গেল। ঠিক আছে, এবারে এম এর মানটা কত, 1 কেজি হয়ে গেল, v² হচ্ছে 2π তার হোল স্কোয়ার, আর এর ভ্যালুটা হচ্ছে হাফ, সমান হচ্ছে 8π²। এটা হচ্ছে আমাদের এফসি, অভিকেন্দ্র যে ত্বরণের মানটা। এটা ইকুয়াল টু কত, মোটামুটি তোমার 78.97 এত নিউটন। অভিকেন্দ্র ত্বরণের মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে অভিকেন্দ্র ত্বরণ যদি এটা, সরি ত্বরণ না, অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র ত্বরণটা কত হবে, অভিকেন্দ্র ত্বরণটা হবে, একে মাস দিয়ে যদি ভাগ করি,
তার মানে 78.97 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অভিকেন্দ্র ত্বরণের মান। ঠিক আছে, এবারে আমাদের যেটা আসছে অপকেন্দ্র বলটা কি। অপকেন্দ্র বল তোমাদের বারবার আসবে, অপকেন্দ্র বল কি জিনিসটা। হ্যাঁ, অপকেন্দ্র বল হচ্ছে, প্রথমেই এখানে বলে দিই, অপকেন্দ্র বল হচ্ছে একটি অলিক বল। তাহলে অলিক বল কোথায় কাজ করে? অলিক বল কাজ করবে তোমার হচ্ছে অজড়ত্ব নির্দেশতন্ত্রে। ঠিক আছে, অর্থাৎ কি, যে যে নির্দেশতন্ত্রে ত্বরণ আছে সেখানে আমাদের অলিক বল কাজ করবে, ত্বরণ আছে। ঠিক আছে, এখানে অলিক বল যেটা আছে সেটা একটা ভালো ভিডিও আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে, নির্দেশতন্ত্রে অলিক বল কাজ করবে, সেটা হচ্ছে অজড়ত্ব নির্দেশতন্ত্রে ত্বরণ আছে। ঠিক আছে, এবারে কি রোটেশনাল মোশন বা সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হয় না, অবশ্যই বস্তুর উপর একটি ত্বরণ কাজ করে। ত্বরণ যদি না কাজ করে তাহলে বস্তু ঘুরতেই তো পারবে না। ঠিক আছে, তার মানে আমরা যদি কোনো একটা বস্তুর গতিকে আমরা যদি এই রোটেশনাল মোশন থেকেই দেখি, এই রোটেশনাল ফ্রেম থেকেই দেখি, এই ফ্রেম থেকেই দেখি, ঠিক আছে, এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব যে এর বস্তুর গতি ক্ষেত্রে, বস্তুর গতি অ্যানালাইজ করার ক্ষেত্রে কি হচ্ছে না, বস্তুর যেদিকে ত্বরণ আছে তার বিপরীত দিকে একটি ত্বরণ ধরতেই হবে। বস্তুর যেদিকে ত্বরণ আছে একটি বিপরীত দিকে ত্বরণ ধরতে হবে, তবেই হচ্ছে কি হবে, তবেই হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, যেরকম হচ্ছে দেখো, এইখানে একটা আছে, ব্যক্তি আছে, এইখানে একটা ব্যক্তি আছে। ঠিক আছে, ব্যক্তিটা যদি থাকে, ব্যক্তিটা কি দেখবে, এম ভরের বস্তু কি করছে না, এম ভরের বস্তু ঘুরছে, ঘোরার জন্য এর যে অভিকেন্দ্র ত্বরণ কত হচ্ছে, এর হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ হচ্ছে mv²/r। ঠিক আছে, mv²/r ক্রিয়াশীল হচ্ছে, কিন্তু কি, কিন্তু বস্তুটা কি গতিশীল থাকছে এই ফ্রেমের রেসপেক্টে, বসে আছে এই ফ্রেমের মধ্যেই, বস্তুটা অবশ্যই স্থিতিশীল থাকছে। তাহলে নিশ্চয়ই এই যে ফ্রেম থেকে যে দেখবে এই এম ভরের বস্তুর উপর একটা বিপরীতমুখী বল কাজ করছে, সেটা হচ্ছে কত, -mv²/r। তবেই তো বস্তুটা স্থির থাকছে। কিন্তু বাইরে বাইরে কোনো ব্যক্তি কিন্তু এই যে বলটা আছে এই বলটা কিন্তু অনুভব করছে না। ঠিক আছে, বাইরের ব্যক্তি কিন্তু এই বলটা দেখছে না, বাইরের ব্যক্তি দেখছে এই বলটা। ঠিক আছে, এই এই যে বলটা আছে, এই বলটা কেবলমাত্র কি হচ্ছে, যে ফ্রেম বা নির্দেশতন্ত্রের ত্বরণের জন্য উদ্ভূত হচ্ছে, এই জন্য হচ্ছে এটা একটা অলিক বল। এই যে বলটা ফ্রেমের বা নির্দেশতন্ত্রের ত্বরণের জন্য উদ্ভূত বল হচ্ছে অলিক বল। হুম, ঠিক আছে, এই বলটা হচ্ছে অপকেন্দ্র বল আমাদের, অপকেন্দ্র অপকেন্দ্র বল। তাহলে অপকেন্দ্র বলটা কি না, আমাদের ঘূর্ণান্ত নির্দেশতন্ত্রে একমাত্র আসবে। এক নম্বর কি না, ঘূর্ণান্ত নির্দেশতন্ত্রে আসবে। দুই হচ্ছে কি, এটি একটি অলিক বল। তিন নম্বর কি, এর মান এর মান হচ্ছে অভিকেন্দ্র বলের সমান ও বিপরীত, অভিকেন্দ্র বলের সমান ও বিপরীত ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এই অপকেন্দ্র বল তোমরা কোথায় দেখেছিলে? লিফটের গতির ক্ষেত্রেও দেখেছিলে। লিফটের মোশনের ক্ষেত্রে কি হচ্ছে, লিফটের ভিতরে যে ব্যক্তি থাকবে, হ্যাঁ, কোনো একটি বস্তুর যে ত্বরণ সেটা দেখবে, সেটা হচ্ছে যদি লিফট যদি mg এই যে গতি নিয়ে নিচে নিয়ে আসে, জি ত্বরণ নিয়ে সরি এ ত্বরণ নিয়ে নিচে নামে, তাহলে আমাদের যে এর উপর অলিক বল কত ধরতে হয়, -a m ধরতে হয়। একইভাবে আসছে, যেভাবে লিফটের গতির ক্ষেত্রে হয়েছে সেভাবেই আমাদের তোমার ঘূর্ণান্ত নির্দেশতন্ত্রের ক্ষেত্রেও হচ্ছে। ঠিক আছে, তাহলে অপকেন্দ্র বলের এই যে তিনটে বৈশিষ্ট্য সেটা তোমরা দেখে নিলে। আরেকটা উল্লেখযোগ্য জিনিস, যে এই যে অপকেন্দ্র বল এবং অপকেন্দ্র যে প্রতিক্রিয়া যেটা আছে সেটা কিন্তু এক নয়। অপকেন্দ্র অপকেন্দ্র যে প্রতিক্রিয়া, ঠিক আছে, অপকেন্দ্র প্রতিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, হুম,
অপকেন্দ্র বল এবং অপকেন্দ্র প্রতিক্রিয়া এক নয়, কেন বলছি, কারণ অপকেন্দ্র যে বলটা আছে সেই অপকেন্দ্র বলটা কি বলবো, অপকেন্দ্র বল যেটা আছে সেটা হচ্ছে আমাদের অলিক বল, কিন্তু অপকেন্দ্র প্রতিক্রিয়া যেটা দেখালাম, যে তুমি সুতো বেঁধে ঘোরাচ্ছ, ঠিক আছে, আমার হাতের উপরে সমান বল প্রয়োগ করছে, কিন্তু এটা হচ্ছে অপকেন্দ্র প্রতিক্রিয়া। ঠিক আছে, এবার অপকেন্দ্র বলের কিছু উদাহরণ আমরা দেখতে পাবো। অপকেন্দ্র বলের কিছু উদাহরণ আমরা দেখাই যেতে পারে। কিরকম, ধরো একটা একটা বালতি আছে, ঠিক আছে, একটা বালতিকে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বালতি আছে আমাদের, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। ঘোরানো হলে কি হবে, এই যে জলকণাগুলো যেটা আছে যখন বৃত্তাকার পথে এইভাবে ঘুরছে, এই বাইরের দিকে একটি এর অপকেন্দ্র বল কাজ করবে, সেটা হচ্ছে কত, mv²/r। আর এদিকে হচ্ছে কি ওজন কাজ করবে, ওজন mg কাজ করবে। যখন এই দুটো কি হবে, এই দুটো ব্যালেন্স হয়ে যাবে, তখন জলটা নিচের দিকে পড়বে। বালতি যদি ভর্তিও থাকে তাহলে নিচের দিকে পড়বে না। অবশ্যই একটা ভি এর মানে এমন ভাবে হতে হবে যাতে করে mv²/r=mg হয়। ঠিক আছে, অর্থাৎ ভি √আর জি, এটা হতে হবে, কিন্তু ভি আর জির থেকে কম হলেই কিন্তু এমজির মানটা বেড়ে যাবে এবং জলটা নিচের দিকে কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, এটা হতে হবে, না হলে কিন্তু পড়ে যাবে। আবার কি, যে সার্কাসের যেটা দেখেছো, সার্কাসের ক্ষেত্রে কি হয়, একটা মরণ খাঁচা তৈরি করা হয়। মরণ খাঁচার মধ্যে বাইক নিয়ে কি হয়, যে লোকগুলো আছে এরম ভাবে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। এই যে সর্বোচ্চ বিন্দুতে কি হয়, লোকটা নিচের দিকে মাথা থাকে, তাই তো, পড়ে না কেন, কারণ হচ্ছে এদিকে তো অপকেন্দ্র বল দিকে কাজ করছে, আর ওর কি আছে, ও হচ্ছে নিজের দিকে, ওর ওজনটা কাজ করছে, দুটো ব্যালেন্স হবে, এবং ভি এর মানটা এই যে এই গতি হবে √আর জি হলে, দুটো যখন ব্যালেন্স হয়ে যাবে তখন আর পড়বে না। এটা বোঝা গেল আশা করি। হুম, এবারে একটা আমাদের উদাহরণ নেওয়া যাক। হ্যাঁ, একটা জলের বালতি নিয়েছো, জলের বালতি নিয়েছো, এখানে ধরা যাক জলের বালতি যেরকম দেখালাম, ঠিক আছে, ব্যাসার্ধের রেডিয়াস হচ্ছে কত, 1.5 মিটার, এটা নিয়েছো, বৃত্তপথে ঘোরানো হচ্ছে। হ্যাঁ, এবার বৃত্তের যে সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দুতে যেটা আছে, দ্রুতি কত হলে, ভি কত হলে জল পড়বে না, জলটা পড়ে যাবে না। এক্ষুনি আমরা দেখালাম ভি ইকুয়াল টু কত হবে, √আর * জি হয়ে যাবে, তাই তো। আর এর ভ্যালুটা কত, 1.5 ইন্টু জি এর ভ্যালুটা 9.8। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাবো আমরা, 3.845 মিটার পার সেকেন্ড, এটা পেয়ে যাবো আমরা। তার মানে 3.85 মিটার পার সেকেন্ড, অনেকটাই দ্রুতি হতে হবে। ঠিক আছে, এই এত দ্রুতি থাকলে তবে একমাত্র কিছুতেই পড়বে না, না হলে কিন্তু কি হবে, না হলে কিন্তু ও পড়ে যাবে। ঠিক আছে, না হলে কিন্তু জলটা অবশ্যই পড়ে যাবে। হুম, আর আরেকটা প্রবলেম নিয়ে নেওয়া যাক। আরেকটা প্রবলেম কি নিয়ে নেওয়া যাক, দেখা যাক। ঠিক আছে, প্রবলেমটা কি নেওয়া যাক দেখি। মনে করা যাক 0.1 কেজি একটা একটা পাথর নেওয়া হয়েছে, ভরের পাথর নিলাম আমরা, ওই করছি এরকম ভাবে। হুম, অনুভূমিক ভাবে ঘোরাচ্ছি, বালতিটাকে কিন্তু উল্লম্ব ভাবে ঘোরাচ্ছিলাম। ঠিক আছে, এই যে পাথর নিয়ে আমরা, এখানে হচ্ছে 1 মিটার দীর্ঘ সুতো আছে, ঘোরাচ্ছি। পাথরটি সেকেন্ডে দুবার ঘুরছে, সেকেন্ডে কবার ঘুরছে, দুবার ঘুরছে, অর্থাৎ হচ্ছে এর পর্যায়কাল হচ্ছে আমাদের কত, 0.5 সেকেন্ড। ঠিক আছে, ঘুরলে সুতোর টান, এই যে সুতোর টান আমাদের কত হবে, সুতোর টান কত, এরকম প্রশ্ন দেবে কিন্তু, সুতোর টান কত। দেখো, সুতোর টান বলতে গেলে কি করতে হবে, অভিকেন্দ্র বলের প্রভাবে কি হবে, এটা এদিকে আসবে, আর সুতোর টান অবশ্যই এটা এদিকে নিয়ে, সুতোর টানটাই অভিকেন্দ্র বল সরবরাহ করবে, তাই তো, তবেই তো ঘুরছে, সুতো দিয়ে তো ঘুরছে রে, এটা তো কেন্দ্র, এটা সুতো, এই যে সুতোর টানটা যেটা আছে টেনে ধরছে, তবেই তো ঘুরছে। তার মানে সুতোর টানটা কি হবে, না আমাদের অভিকেন্দ্র বলের সঙ্গে সমান হবে, সুতো mv²/r এর সঙ্গে সমান হবে, তাই তো। হুম,
এমভি স্কোয়ার বাই আর মানে কত, এম ওমেগা স্কোয়ার আর হয়ে যাবে। দেখ ওমেগা হচ্ছে কত, 2 পাই/টি সমান হচ্ছে কত, 4 পাই হয়ে গেল আমাদের। ঠিক আছে, তার মানে টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালুটা এম এর তো 1 কেজি 0.1 বলে দিয়েছে, ইন্টু কত 4 পাই স্কোয়ার মানে হচ্ছে 16 পাই স্কোয়ার, এটা হয়ে গেল 16 পাই স্কোয়ার হয়ে গেল, ইন্টু হচ্ছে আমাদের 1 হয়ে গেল। ঠিক আছে, এত 1.6 পাই স্কোয়ার এত হচ্ছে আমাদের নিউটন, সমান হচ্ছে মোটামুটি আমাদের 15.80 নিউটন আমরা সুতোর টান পাবো। ঠিক আছে, আজকে এতটুকুই। এর পরের ভিডিওতে আমরা কি করব না, যে রাস্তার ব্যাংকিং, হ্যাঁ, বা সাইকেল আরোহীর গতি, এগুলো নিয়ে আমরা এবং অপকেন্দ্র বলের আর কিছু ফলাফল আমরা ডিসকাস করব। আজকে এতটাই, এবং থ্যাংক ইউ।